মাটির টানের সঙ্গে সম্পর্ক রয়েছে লোকগানের, তাই লোকসঙ্গীতের প্রচার ও প্রসার ঘটাতে শ্রীভূমির অন্যতম সংগঠন লোক সংস্কৃতি মঞ্চ বিশেষভাবে প্রয়াস নিচ্ছে। কর্মকাণ্ডে সদা ব্যস্ত থাকেন সংগঠন কিভাবে এগিয়ে নিয়ে যায়, বিশেষ করে বর্তমান প্রজন্মের লোকগানের প্রতি আগ্রহীত করা যায় তার চেষ্টা করা। এদিকে 23 সেপ্টেম্বর সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে মঞ্চের পক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় শিক্ষক ভবনে আয়োজিত কার্যক্রমে সাংগঠনিক দিক নিয়ে বক্তাদের আলোচনার পর 31 জন বিশিষ্টদের নিয়ে এক নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি সুবীর বরণ রায়, সাধারণ সম্পাদক রতিরঞ্জন শর্মা, কোষাধ্যক্ষ রঞ্জিত কুমার দেব, সাংগঠনিক সম্পাদক বিপুল চৌধুরী সহ আরো 20 জন নিয়ে শক্তিশালী কমিটি গঠন করা হয়। মিডিয়ার একান্ত সাক্ষাৎকারে রতিরঞ্জন শর্মা বিপুল চৌধুরী উল্লেখ করেন, লোকসংস্কৃতির প্রচার ও প্রসার ঘটাতে শ্রীভূমির লোকসংস্কৃতি মঞ্চ বিভিন্নভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন সময়ে আলোচনা সভা, সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করে যাচ্ছে। তো মঙ্গলবার লোকসংস্কৃতির পক্ষ এক বিশেষ আলোচনা সভা আয়োজন হয় এবং সেই আলোচনা সভার পর একটি নূতন কমিটিও গঠন করা হয়। আমরা জেনে নেব আপনাদের কাছে যে গতকাল যে আপনার সভা আয়োজন হয়েছিল কৃষি উদ্দেশ্যে ছিল এবং নূতন কমিটি যে গঠন করা হয়েছিল তাতে কতজন সদস্য রয়েছে। আমরা লোকসংস্কৃতি মঞ্চ লোকসংস্কৃতির প্রচার এবং সংরক্ষণের উদ্দেশ্যে বিগত 2005 সালের 10 এপ্রিল গঠন করা হয় এবং তখন থেকেই সংবিধান রচনা করা হয়। সংবিধানের সাংবিধানিক নিয়ম অনুসারে প্রতি 2 বছর অন্তর অন্তর আমাদের একটা সাধারণ কমিটি গঠন করা হয় এবং সেই কার্যকাল 2 বছর থাকে। সেই অনুসারে আজ 23 সেপ্টেম্বর 2025 ইংরাজি মঙ্গলবার দিন আমাদের এই সভা আহুত করার মধ্যেই আমরা আমাদের একজন প্রিয় শিল্পী, আমাদের করিমগঞ্জেরই সন্তান দাবি করতে পারি, তার মহাপ্রয়াণে আমরা মর্মাহত হই এবং সবার প্রারম্ভে প্রথমে আমরা শোক সভা করি এবং 1 মিনিট নীরবতা পালন করে তার বিদেয়ী আত্মার প্রতি শান্তি কামনা জানিয়ে পরিবারবর্গের প্রতি আমরা শোকবার্তা প্রেরণ করার শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তার পরবর্তী দ্বিতীয় পর্যায়ে আমাদের সাংগঠনিক সভা শুরু হয়। সাংগঠনিক সভায় আমাদের যে বিশেষভাবে বিভিন্ন আমাদের শ্রীভূমি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের যে সমস্ত আঞ্চলিক কমিটি আছে প্রতিনিধিবর্গ এসেছিলেন। প্রায় 50 জনের মতো প্রতিনিধি উক্ত জনসভায় উপস্থিত ছিলেন, সাধারণ সভায় উপস্থিত ছিলেন এবং তাদের সবাই মতামত নেওয়া এবং সবাই বিস্তারিত মতামত গ্রহণ করে আমরা একটা বলিষ্ঠ কার্যকরী কমিটি গঠন করি। সেই কমিটিতে মোট 31 জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়। সভাপতি এই গঠিত সভাপতিত্ব কাজ করিতে শ্রী রণধীর রায় মহাশয়, তার নেতৃত্বে এই কমিটি গঠন করা হয় এবং আমাদের এবারকার 2025 থেকে 2027 সালের নভেম্বর পর্যন্ত যে কার্যকর সময়, সেই 2 বছরের কার্যকালে যে কমিটি গঠন করা হয় তাতে সভাপতি করা হয় শ্রীযুক্ত সুবীর বরণ রায় মহাশয়কে, সভাপতি করা হয় শ্রী রণধীর রায় এবং শ্রী রমাপদ রায় ওরফে রমন রায়। এবং আমরা 2 জেলা বিভিন্ন প্রান্ত থেকে আগত তাদের মধ্যে নেওয়া হয়, যেমন তরুণ দাসকে নেওয়া হয়েছে করিমগঞ্জ শহর থেকে, সুদীপ্ত পুরকাইশ থেকে সহসভাপতি নেওয়া হয়েছে পাতারগান্ধী থেকে, সত্যরঞ্জন দাসকে নেওয়া হয়েছে ফাকুয়া আঞ্চলিক কমিটিতে সনবিলের এরিয়া থেকে। এইভাবে আমরা কমিটি সুনীতরঞ্জন দত্তকে নেওয়া হয়েছে ওই বাঙ্গা আঞ্চলিক অঞ্চল থেকে একজন, উনি একজন শিক্ষাবিদ, তিনি বাঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার ছিলেন এবং তিনি সেখানকারও প্রতিনিধিত্ব করেছেন এবং উনি আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে আছেন। বর্তমানে তাকে আমরা সহসভাপতি করে নিয়েছি বিগত 2টা টার্মে এবং এবারও তাকে পুনরায় সুনীতরঞ্জন দত্তকে সহসভাপতি নির্বাচন করা হয় এবং সাধারণ সম্পাদক করা হয় যিনি ছিলেন আমি শ্রী রতিরঞ্জন শর্মা। আমাকে সবাই আবার পুনরায় 2 বছর কার্যকাল করার জন্য দায়িত্ব অর্পণ করে আমি সবাইয়ের কাছে সহযোগিতা কামনা করি। এই 2 বছর কার্যকাল যেন
আমরা সুন্দরভাবে করতে পারি। আমাদের সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়, যিনি আমাকে সর্বদা সংগঠনের কাজে সাহায্য করেন, শ্রীযুক্ত বিপুল চৌধুরী মহাশয়, এবং সহ সম্পাদক করা হয় সঞ্জয়শীল চয়ন এবং গৌরীশ ভট্টাচার্যকে, কোষাধ্যক্ষ করা হয় রঞ্জিত কুমার দেবকে। কতজন কমিটিতে রয়েছে? সবাই নিয়ে মোট আমরা 31 জন সদস্য নিয়ে আমাদের এই কমিটি, বলিষ্ঠ কমিটি গঠন করা হয় আগামী 2 বছরের জন্য। আমরা আগামী 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে আমাদের একটা দ্বিভাষী সম্মেলন হয় লোক সংস্কৃতির প্রচার সংরক্ষণ উদ্দেশ্যে। সেটা এই জন্য সমস্ত জেলাভিত্তিক যে সমস্ত আঞ্চলিক কমিটি আছে, যে সমস্ত পুরনো গান, মহাজনী গান যেগুলো আছে, সেগুলো ওরা চর্চা করে এবং ওরা ওই অনুষ্ঠানে এসে পরিবেশন করে। আমাদের লোক সংস্কৃতি মঞ্চটা একটা বহুভাষী সংস্থা। এখানে শুধু বাঙালি কৃষ্টির লোক সংস্কৃতি নয়, এখানে বরাক উপত্যকা তথা দক্ষিণ আসামে বসবাস করা যত জাতি গোষ্ঠী, ভাষা, বর্ণ নিয়ে সবাইকে নিয়ে গঠিত, এবং সবাই নিজ নিজ পসরা নিয়ে এখানে এই সম্মেলনে আসেন এবং উপস্থাপন করেন। আমরা ঋদ্ধ হই এবং এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমরা সদা সচেষ্ট হয়ে থাকি। এই যে করিমগঞ্জ শ্রীভূমি তথা দক্ষিণ আসামের সকল জনসাধারণের সহযোগিতা এবং সহানুভূতি কামনা করি, যাতে আমরা আগামী 2 বছর সবার সহযোগিতা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। দেখা যাচ্ছে যে লোকগান, মাটির গান, মাটির স্পর্শ রয়েছে, কিন্তু বর্তমান প্রজন্মকে এগিয়ে নেওয়া যাচ্ছে না, লোকগানের প্রতি কোনো ওদের আগ্রহ নেই। এই যে একটা রয়েছে, এ নিয়ে আপনার লোকসংস্কৃতি মঞ্চ কী পদক্ষেপ গ্রহণ করছেন? আমরা যদিও 1905 থেকে না, 1905 থেকে 2005 থেকে আমাদের লোকসংস্কৃতি আরম্ভ হয়েছিল। তা আমি মোটামুটি 2005 থেকে ছিলাম না, আমি ছিলাম 2006 থেকে। 2006 যখন মানে আমাদের এই অনুষ্ঠান হলো, তখন এই অনুষ্ঠানে আমি মোটামুটি আমার পদবকে এই লোকসংস্কৃতি মঞ্চের। তাই প্রথম অবস্থায় কিছু আমি বলতেও পারতাম না, জানতেও পারতাম না। তাই সবার সহযোগিতায় আমি মোটামুটি ওই বছর থেকে 6 থেকে আমি আজ অবধি পর্যন্ত এই লোকসংস্কৃতির কর্মী হিসাবে কাজ করে চলে যাচ্ছি। যাই হোক, আজ আমরা আগে যে পুরনো যে সংস্কৃতিগুলা, এই সংস্কৃতিগুলি ধরে মানে তুলে রাখবার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে চলে যাচ্ছি। যদিও আজকাল এই অন্যান্য ভাষা বা অন্যান্য উপরমহলের যেগুলা মানে সঙ্গীত চর্চা হচ্ছে, আমাদের এই পুরনো সঙ্গীতগুলাকে লুপ করতে দিচ্ছে। তার জন্য আমরা খুব সক্রিয়ভাবে আমরা চেষ্টা করছি যেন আগের পুরনো সংস্কৃতিতে আমরা জিইয়ে রাখতে পারি। এই বলে আমি আর হঠাৎ যে কি বলবো এটা কিছু আমি বলতে পারছি না। আমার পূর্ববর্তী বক্তা, গতকাল আমাদের যে পূর্ববর্তী বক্তা আমার দাদা রতিরঞ্জন শর্মা মহাশয় বলেছেন, এটাই আমি আপনাদের তুলে ধরছি। হচ্ছে যে লোকগান, মাটির গান, মাটির সঙ্গে স্পর্শ রয়েছে, কিন্তু বর্তমানে একটি উদ্বেগজনক দাঁড়িয়েছে যে বর্তমান পর্যন্ত লোকগানের প্রতি কোনো আগ্রহ প্রকাশ করছেন না। এই যে একটা ফারাক, এর উদ্দেশ্য কী রয়েছে? না, আমরা 2005 সাল থেকে আজ অবধি 20 বছরে এই ফারাকটা 2005 সালে বুঝেছিলাম, কিন্তু বর্তমানে অনেকটা কমে আসছে। লোকসংস্কৃতি মঞ্চ গঠন করার পর লোকগানের প্রতি বিভিন্ন আমাদের অনুষ্ঠানাদি প্রয়াস চর্চা করার পরে কিছু যুব সমাজ এগিয়ে আসছে। আর 2 নম্বর কারণ হচ্ছে বর্তমানের যে নানান রকম মিডিয়া ধরে ওই সামাজিক অনুষ্ঠান, ইউটিউব এগুলো থাকে, শিশুরা তো ওদের বয়সে ওই দিকে একটু নজর যায়। কিন্তু বর্তমানে আমরা বিশ্বাস করছি যে অনেকটা এগিয়ে এসেছে, আর আশা করি আগামীতে আরও এগিয়ে আসবে। কারণ হলো অনুষ্ঠানাদি করতে হবে এবং ওদের নিয়ে আমাদের কর্মশালা করতে হবে, ওদেরকে নিয়ে একটা বিভিন্ন রকম সংগঠনের ওদের দায়িত্ব দিয়ে চলতে হবে, ওদেরকে গুরুত্ব দিতে হবে, ওদেরকে ডেকে আনতে হবে। সেই প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি। বর্তমানে আমরা দেখছি যে মোটামুটি অন্ততপক্ষে 30% এগিয়ে আসছে। আগামী
যদি আমরা বেঁচে থাকি আরও চেষ্টা করব, হয়তো আমাদের পরবর্তীকালে আরও কিছু আসবে। কারণ শিকড়ের টান থেকে কেউ সরে যেতে পারে না। বর্তমানে প্রজন্মরা ওদের বয়স কম, অনেক কিছু তাদের মনের মধ্যে অনেক অনেক জাঁকজমকতার বিরাজ করে, সেটাকেও তারা মান্যতা দিয়ে তাদেরকে আমরা বুঝে সুঝে নিয়ে আসার চেষ্টা করছি। এবং এখন দেখা যাচ্ছে আমরা গতবার লোকগীতি সম্মেলন প্রতিযোগিতা করেছিলাম, সেই প্রতিযোগিতাতে প্রায় 100 থেকেও বেশি আমাদের ছোট থেকে যুবক পর্যন্ত আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং প্রতিযোগিতা সাফল্যমণ্ডিত করেছে। এতে আমাদের একটা বিশ্বাস জন্মেছে যে আস্তে আস্তে ওরাও কিন্তু ওই সমস্ত তাদের বিভিন্ন সঙ্গীত সংস্কৃতির সঙ্গে সঙ্গেও এটাকেও তারা সঙ্গে রাখার চেষ্টা করছে। আর দামাইল এটা ছিল, আমরা দামাইলকে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে নেওয়ার জন্য আমরা প্রতি বছর ধরে 2 বছর পর পর আমরা একটা দামাইল প্রতিযোগিতা অনুষ্ঠিত করি, বিগত বছর করেছিলাম, এবারও আমাদের এই ইয়েতে হবে। দামাইল এখন দেখা যাচ্ছে বেশ দামাইলের সংখ্যাও বেড়েছে। আশা করি লোকসংস্কৃতি মঞ্চ তার এই তার কাজে তার যে সমস্ত প্রতিশ্রুতি রেখেছে, যেগুলো সাংবিধানিক নিয়ম রেখেছে প্রচার চর্চা, সেগুলাকে রক্ষা করার সচেষ্ট আছে এবং সেই সচেষ্টতায় আমরা একটু আশাবাদী এবং আমরা ফল পাচ্ছি। আমরা উদাহরণস্বরূপ একটা বলতে পারি, শিলচর রেজিস্ট্রেশনের প্রথমে প্রাথমিক যে লোকসঙ্গীতের উপরে যে অডিশন হতো সেটাতে ফিজ নেওয়া হতো। আমরা সেশন ডিরেক্টরের সঙ্গে আলোচনা করে বিভিন্ন মেমোরান্ডাম দিয়ে আজ আর সেই অডিশন ফিজ ওরা নেয় না। উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা সঙ্গীতকে প্রাধান্য দেওয়ার জন্য আমরা বিভিন্ন মেমোরান্ডাম দিয়েছি, শিক্ষামন্ত্রীর কাছে দিয়েছি, কেন্দ্রীয় মন্ত্রীর কাছে। সেটার ফলশ্রুতি হিসাবে আজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বিজুকে ক্লাস হচ্ছে। বর্তমানে মেট্রিক পর্যায়ে তো আছেই, হায়ার সেকেন্ডারি পর্যায়ে এখন সঙ্গীতের ইয়ে শুরু হয়েছে। আর আমরা বিশ্বাস রাখি আগামীতে স্নাতক পর্যায়েও আসবে। তাহলে আমাদের মনে হচ্ছে যে আমাদের কাজের একটু না হলেও আমরা ফল পাচ্ছি এবং সমাজে উপকৃত হচ্ছে। সাধারণ সম্পাদক রতনরঞ্জন শর্মা মহোদয় উল্লেখ করেছেন যে বর্তমান প্রজন্মকে আগ্রহ করতে কর্মশালার প্রয়োজন রয়েছে। আপনি কি একমত? আমরা সবাই একমত, সর্বসম্মতিক্রমে এইটা গ্রহণ করা হয়েছে। কিন্তু তার উপরে আরও একটা সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব আমরা নিয়েছি। এটা হচ্ছে আমরা প্রত্যেক মাসে হোক বা 2 মাসে হোক আমরা একটা সাহিত্য চর্চার একটা প্রস্তাব নিয়েছি। একটা আড্ডা আমরা করবো, সাহিত্য চর্চা বিষয় নিয়ে একটা আড্ডার একটা সবাই সম্পূর্ণ নেওয়া হয়েছে। এটা আমরা করে যাব। আশা করি আমরা আমাদের সবের এই মতটা আছে, এই সাহিত্য চর্চাটা হলে আমরা প্রত্যেক 2 মাস হোক আর 1 মাস হোক অন্তর আমরা বসবো এবং সাহিত্য নিয়ে চর্চা করব। উল্লেখ করেছেন যে সাহিত্য সভার একটি বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। সেই সাহিত্য সভা আয়োজনের কি উদ্দেশ্য রয়েছে? আমাদের উদ্দেশ্য হলো লোক সাহিত্য, লোক গল্প, অনেকগুলো আমাদের আগে যেগুলো বলা হতো প্রাচীনকালে কিচ্ছা, যেটা বর্তমানে অনেক চ্যানেলে অনেক কি হয়, যেমন সিরিয়াল হয়, ঠিক আমাদের আগে জন্মে ঠাকুমা দিদিরা কিচ্ছা বলতেন, নানান রকম রূপকথা গল্প বলতেন এবং সেটা ক্রমশ চলতে থাকতো। প্রতিদিন সন্ধ্যা করে বসতেন রামায়ণ মহাভারতের গল্প। ঠিক এই যে লোক সাহিত্য, লোক চর্চাটাকে লোক সংস্কৃতির এটা অঙ্গভূত, সেটা দিয়ে যদি আমরা একটু আলোচনা করি এবং সাহিত্য, তাহলে কিছু প্রজন্ম ওই গল্প, কবিতা, কৌতুক নকশা এগুলা লিখতে আগ্রহী হবে এবং যখন ওদের একটা পুস্তক আকারে প্রকাশ পাবে, যখন দেখবে যে তার একটা গল্প বা তার একটা কবিতা, তার একটা কৌতুক নকশা ছাপিয়েছে, সবাই পড়ছে, সে আরও আগ্রহিত হবে এবং এইভাবে ধীরে ধীরে অগ্রসর হয়ে আসবে। তার জন্যই আমরা এই আলোচনা সভার মাধ্যমে কিছু সংখ্যক মানুষকে বুঝাতে পারবো যে লোক সংস্কৃতিটা কি, লোক চর্চাটা কি, কেন আমরা সেটা করছি, কেন করার প্রয়োজনীয়তা রয়েছে, সেগুলো ওই আলোচনার মাধ্যমে প্রকাশ পাবে এবং এতে আমার একটু বিশ্বাস যে যুব প্রজন্মরা কিছু এগিয়ে আসবে, পাশাপাশি সংগঠনও সুদৃঢ় হবে এবং আমাদের সব উদ্দেশ্যটা সার্থক হবে।